24 ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী কথা দিক যে ওদের ফাঁসি চাই। এখন আসছে না কেন? মুখ্যমন্ত্রী এটা কি দলের কর্মী নয় বলে এখন আসছে না? এটা একটা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বলে কি মুখ্যমন্ত্রী দুদিন হয়ে যাচ্ছে এখন এখানে পৌঁছাতে পারছে না? আমরা চাই মুখ্যমন্ত্রী এখানে আসুক, সঠিক বিচার হোক, কোনো সাজা নয়, ফাঁসি, একেবারে ফাঁসি ঘোষণা করতে হবে। অন্য কোনো বিচার লাগবে না, শুধু ফাঁসি চাই যাদের, তারা যেন ফাঁসি চাই। এরকম যদি করে তো প্রত্যেক মেয়েদের তো এরকম ধর্ষণ হয়েই যাচ্ছে, খালি বলছে হবে না করে তো হয়েই যাচ্ছে। আমরা বিচারই পাচ্ছি না, ওদের বিচার একটাই, ফাঁসি চাই আমরা। আমাদের হলো তাদের সকলকে আমরা ফাঁসির অর্ডার দেখতে চাই। যখন বাগনানে বিজেপি কর্মী খুন হলো সেখানে মুখ্যমন্ত্রী চলে গেল, তাদের সেই কর্মীদের বাড়িতে তাদের ক্ষতিপূরণ দেওয়া হলো, একজনকে অস্থায়ী চাকরি দেওয়া হলো। সেই হিসাবে এটা কি সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মেয়ে বলে তাদের বাড়িতে এখানে আসা হচ্ছে না? মুখ্যমন্ত্রী কেন আসছে না? মুখ্যমন্ত্রী তো কোনো সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হতে পারে না। কাল পরশুদিন ঘটনার পর ওরা পুলিশকে জানিয়েছে, পুলিশ ঠিকমতো অ্যাকশন নেয়নি। ওরা আইডেন্টিফাই করেছে, সম্ভবত ধরে দিয়েছে, তারপরেও তাকে ছাড়িয়ে দিয়ে চলে গেছে। কত বড় অপদার্থতা চলছে পশ্চিমবাংলায়। এখন যদি কোনো হিন্দু মেয়ে হতো, মুসলিম ছেলেরা করতো এটা, ঠিক আছে, বুলডোজার চলতো তাদের বাড়িতে, ঠিক আছে, তাদের বাড়িতে বুলডোজার চলতো। সম্মুখে ফাঁসি চায় যাতে কোনো রেপিস্ট আর এরকম না করতে পারে। আমরা মেয়েরা মিলে তার বুকে মাথায় উঠে দাঁড়াবো, আমরা মেয়েরা মিলে তার লাইতে মারবো চারজনে। আমরা দিনে রাতে ভয়তে বেরোতে পারছি না। এই যে ঘটনা ঘটে হচ্ছে, কালকে আমার বাচ্চা হবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারবো। এটা যাতে না হয় মুখ্যমন্ত্রী সেই দায়িত্ব নিতে হবে। বিজেপির নেতা ছিল, স্বয়ং পুলিশ ছিল, তাকে 4 জনকে ছেড়ে দিয়েছে। সেই পুলিশকে সাসপেন্ড চাই, আর যে বিজেপির যে সম্প্রদায় ছিল তাকে শাস্তি চাই। ও চিটিংবাজি করে ভোট জিতেছে। মমতা দিদি এত বছর ছিল, আমাদের সাহায্য করেছে। বাবা হসপিটালে ছিল, আমাদের সাইন দেওয়া দেয়, এ দেওয়া দেয়, সবই কিছু করেছে। আজ এই নতুন সরকার এসে সবার পেটে লাথি মারছে, কিসের জন্য? মোদি বলেছিল আমরা জিতে উঠলে তোমাদের এই দেবো ওই দেবো, আর যেই জিতে উঠলে আমাদের পুরো দোকান সব ভেঙে দিল, আমাদের বসে করে খেতে দেয় না। ওরকম সরকার আমরা চাইনি। বিজেপি হাটাও, মমতাকে বসাও, বিজেপি হাটাও, মমতাকে বসাও। এটা কোনো গরিব মানুষের সরকার নয়, হিন্দু আর মুসলমান হোক, এটা গরিব মানুষের সরকার হতে পারে না। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ভূমিকম্প। বিধানসভা নির্বাচনে জয়লাভ করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যখন রাজ্যের মসনদে, খোদ শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে রাজ্য চালাচ্ছেন, তখন বিরোধী দল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে 1000 গুণ বেশি চর্চা হচ্ছে সম্পূর্ণ নতুন এক রাজনৈতিক সমীকরণ নিয়ে। আর এই সমীকরণের কেন্দ্রবিন্দুতে রয়েছেন একজন মাত্র ব্যক্তি, হুমায়ুন কবির। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নবগঠিত দল আমজনতা উন্নয়ন পার্টির এই নেতা মুর্শিদাবাদের রেজিনগরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে জোড়া আসনে জিতে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন নবান্নের ভিত। কিন্তু কেন একজন মাত্র নেতার উত্থানে, কেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে গোটা বিজেপি শিবির এতটা চিন্তিত? মুসলিম সম্প্রদায়কে নিয়ে এমন কি বিস্ফোরক বার্তা দিয়েছেন হুমায়ুন কবির, যার ফলে বাংলার রাজনীতির পুরো হিসাব নিকাশ এক লহমায় বদলে যাওয়ার উপক্রম হয়েছে? পর্দার আড়ালে আসলে কি কৌশল সাজাচ্ছে শাসক ও বিরোধী পক্ষ? এই সব প্রশ্নের উত্তর এবং পশ্চিমবঙ্গের রাজনীতির অন্দরমহলের সবচেয়ে চাঞ্চল্যকর বিশ্লেষণ জানতে আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের আলোচনা আপনার রাজনৈতিক ভাবনাকে সম্পূর্ণ নতুন একটি দিক এনে দেবে। পশ্চিমবঙ্গের সাম্প্রতিক বিধানসভা নির্বাচন বাংলার রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। দীর্ঘদিনের শাসক দল তৃণমূল কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। রাজনৈতিক বিশ্লেষকরা ভেবেছিলেন ক্ষমতায় আসার পর বিজেপির প্রধান মাথা ব্যথা হবে বিরোধী আসনে বসা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজনীতির ময়দানে এমন এক সারপ্রাইজ এন্ট্রি ঘটেছে যা শাসক দলের রাতের ঘুম কেড়ে নিয়েছে। আর সেই সারপ্রাইজ এন্ট্রির নাম হলো আমজনতা উন্নয়ন পার্টি এবং তার অবিসংবাদিত নেতা হুমায়ুন কবির। মুর্শিদাবাদ, যা ঐতিহাসিকভাবেই বাংলার রাজনীতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল জেলা,
সংখ্যালঘু অধ্যুষিত এই জেলার রাজনৈতিক গতি প্রকৃতি সবসময়ই গোটা রাজ্যের ভোটের সমীকরণ নির্ধারণে বড় ভূমিকা পালন করে। সেখানেই রেজিনগরের মতো হাই ভোল্টেজ এলাকা থেকে জোড়া আসনে ছক্কা হাঁকিয়েছেন হুমায়ুন কবির। শুধুমাত্র জেতেননি, তিনি এমন এক রাজনৈতিক ঝড়ের জন্ম দিয়েছেন যা সরাসরি আছড়ে পড়েছে কলকাতার ক্ষমতার অলিন্দে। তার এই জয়ের চেয়েও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে তার রাজনৈতিক বার্তা। হুমায়ুন কবির অত্যন্ত স্পষ্ট, তীক্ষ্ণ এবং সরাসরি ভাষায় কথা বলছেন। তিনি বাংলার মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে এমন কিছু বার্তা দিয়েছেন যা এর আগে কোনো তথাকথিত মূলধারার নেতা এতটা সাহসিকতার সাথে বলার সাহস দেখাননি। এতদিন ধরে বাংলার সংখ্যালঘু ভোট মূলত তৃণমূল কংগ্রেস বা অন্যান্য তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলোর ভোট ব্যাংক হিসেবেই ব্যবহৃত হয়ে এসেছে, কিন্তু হুমায়ুন কবির সেই মিথ ভেঙে দিয়েছেন। তিনি মুসলিমদের শুধু ভোট দাতা হিসেবে নয়, বরং অধিকারের অংশীদার হিসেবে রাজনৈতিক ময়দানে দাঁড়ানোর ডাক দিয়েছেন। তার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। সংখ্যালঘুরা আর কারোর দয়া বা করুণার পাত্র হয়ে থাকবে না। তারা নিজেদের রাজনৈতিক মঞ্চ তৈরি করবে এবং নিজেদের অধিকার নিজেরাই ছিনিয়ে নেবে। আমজনতা উন্নয়ন পার্টির ছাতার তলায় তিনি যে একতার ডাক দিয়েছেন তা মুর্শিদাবাদ ছাড়িয়ে গোটা বাংলার সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যে এক অভূতপূর্ব আলোড়ন সৃষ্টি করেছে। আর ঠিক এই জায়গাতেই বিপাকে পড়েছে শাসক দল বিজেপি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির রাজনৈতিক কৌশল মূলত মেরুকরণের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু হুমায়ুন কবির যেভাবে মুসলিম সম্প্রদায়কে রাজনৈতিকভাবে সচেতন এবং ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন তা বিজেপির দীর্ঘমেয়াদী পরিকল্পনার পথে সবচেয়ে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুন কবিরের এই উত্থানকে সহজভাবে নিচ্ছেন না। তার বিভিন্ন সভা সমিতি এবং রাজনৈতিক বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে এক চাপা ক্ষোভ এবং শঙ্কা। শুভেন্দু অধিকারী ভালো করেই জানেন, যদি হুমায়ুন কবিরের এই আম জনতা উন্নয়ন পার্টি মুর্শিদাবাদ মডেলকে গোটা রাজ্যের অন্যান্য সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে ছড়িয়ে দিতে সফল হয়, তবে বিজেপির ক্ষমতায় টিকে থাকা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। বিজেপি শিবির থেকে হুমায়ুন কবিরকে আক্রমণ করে বলা হচ্ছে যে তিনি সাম্প্রদায়িক রাজনীতি করছেন এবং বিভাজনের বীজ বপন করছেন। রাস্তার পাশে শতবর্ষী উপাসনালয় ভেঙে ফেলা হচ্ছে উন্নয়নের নামে, কিন্তু কোন ধর্মের উপাসনালয় ভাঙবে আর কোনটা রাখবে সেই সিদ্ধান্ত নিচ্ছে রাজনৈতিক হিসাব নিকাশ, আইন নয়। সেই দেশে একজন ঐতিহাসিক ব্যক্তিত্বের নাম ইচ্ছাকৃতভাবে অন্য একজন কুখ্যাত ব্যক্তির সাথে গুলিয়ে দেওয়া হচ্ছে শুধু সাম্প্রদায়িক বিভাজন তীব্র করতে। এই দেশটি ভারত, এবং ভারতের ভেতরে এই মুহূর্তে যে রাজনৈতিক ও সামাজিক ক্ষরণ চলছে তা দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশকে প্রভাবিত করছে, বাংলাদেশ সহ। আজকে আমরা ডুব দেব ভারতের অভ্যন্তরীণ রাজনীতির সেই গভীর অন্ধকারে, যেখানে গণতন্ত্রের মুখোশের নিচে চলছে পরিকল্পিত বিভাজন, ইতিহাস বিকৃতি এবং প্রাতিষ্ঠানিক ক্ষয়। ভারতের শহরগুলোতে সাম্প্রতিক বছরগুলোতে একটি প্যাটার্ন দেখা যাচ্ছে। রাস্তা প্রশস্ত করার নামে, ফুটপাত উন্নয়নের নামে, অবৈধ স্থাপনা অপসারণের নামে উপাসনালয় ভাঙা হচ্ছে। এটা শুনতে স্বাভাবিক মনে হতে পারে, যে কোনো আধুনিক শহরে অবৈধ স্থাপনা সরানো দরকার, কিন্তু প্রশ্নটা হলো কোনটা ভাঙা হচ্ছে আর কোনটা রেখে দেওয়া হচ্ছে সেই সিদ্ধান্ত কি আইনের ভিত্তিতে নেওয়া হচ্ছে নাকি রাজনৈতিক সমীকরণের ভিত্তিতে? ভারতের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে যেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে একটি স্পষ্ট প্রবণতা লক্ষ্য করা যায়। মসজিদ এবং মাজার অপসারণের যে উৎসাহ দেখানো হয়, মন্দিরের ক্ষেত্রে তা দেখানো হয় না। যখন কেউ প্রশ্ন তোলে, উত্তর আসে আইনানুগ ব্যবস্থা, কিন্তু একই আইন দুটি ভিন্ন ধর্মের স্থাপনায় দুটি ভিন্নভাবে প্রয়োগ হলে সেটা আর আইনানুগ থাকে না, সেটা হয়ে যায় বাছ বিচারমূলক। এবং এই বাছ বিচারই ভারতের ধর্মনিরপেক্ষতার ভিত্তিমূলে প্রতিদিন একটু একটু করে ফাটল ধরাচ্ছে। একটা কথা পরিষ্কার করা দরকার, যদি সত্যি উন্নয়নের জন্য স্থাপনা সরাতে হয় তাহলে সবার ক্ষেত্রে একই রকম নিয়ম হওয়া উচিত। মসজিদ ভাঙলে মন্দিরও ভাঙতে হবে, গির্জা সরালে মাজারও সরাতে হবে, কিন্তু বাস্তবে কি সেটা হচ্ছে? উত্তরটা সবাই জানে। ভারতের শাসক দল বিজেপি সাম্প্রতিক বছরগুলোতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাংলার জনক হিসেবে প্রতিষ্ঠিত করার একটি সুপরিকল্পিত প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ইতিহাস কি বলে? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার সাথে যুক্ত ছিলেন। তিনি অবিভক্ত বাংলার বিভাজনের পক্ষ ছিলেন, যাতে পশ্চিমবঙ্গ ভারতের অংশ থাকে। এটা একটা ঐতিহাসিক সত্য। এখানেই প্রশ্নটা দাঁড়ায়, আপনি কোন বাংলা চান? সুভাষ বসুর বাংলা, যেখানে সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষ সমান, নাকি শ্যামাপ্রসাদের বাংলা, যেখানে ধর্মের ভিত্তিতে নাগরিকত্বের শ্রেণীবিন্যাস হয়? বিজেপি চাইছে ইতিহাসের ন্যারেটিভ পাল্টে দিতে, সুভাষ বসুকে প্রান্তিক করে শ্যামাপ্রসাদকে কেন্দ্রে আনতে। কিন্তু বাংলার মানুষ, যারা দশকের পর দশক বামপন্থী ও উদারনৈতিক রাজনীতিতে বিশ্বাস করেছে, তারা কি পুনর্লিখিত ইতিহাস মেনে নেবে? সম্প্রতি কলকাতার একটি রাস্তার নাম পরিবর্তন নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। বিজেপি দাবি করেছে রাস্তাটির নাম
সোহরাওয়ার্দী নামে আছে। আর এই সোহরাওয়ার্দী হলেন 1946 সালের গ্রেট ক্যালকাটা কিলিংসের জন্য দায়ী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কিন্তু এখানে রয়েছে ইচ্ছাকৃত তথ্য বিকৃতি। যে সোহরাওয়ার্দীর নামে রাস্তাটি, তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত উপাচার্য ছিলেন, দাঙ্গার সাথে সংশ্লিষ্ট ব্যক্তি নন। কিন্তু বিজেপি ইচ্ছাকৃতভাবে এই দুই ব্যক্তিকে গুলিয়ে দিচ্ছে। কেন? কারণ বিভ্রান্তি তৈরি করাটাই কৌশল। এটাকে প্রোপাগান্ডার ভাষায় বলে ডিস্টরশন বাই অ্যাসোসিয়েশন। একটি নিরপরাধ নামকে একটি কুখ্যাত ঘটনার সাথে ইচ্ছাকৃতভাবে জুড়ে দেওয়া, যাতে সাধারণ মানুষের মনে সাম্প্রদায়িক ক্ষোভ তৈরি হয়। প্রশ্ন হলো, নাম বদলালে কি ইতিহাস বদলায়? মোগল সম্রাটরা তাজমহল বানিয়েছিলেন, সেটা কি নাম বদলালে ভেঙে পড়বে? লালকেল্লায় প্রতি বছর স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী দাঁড়ান। সে লালকেল্লা কে বানিয়েছে? ইতিহাস মুছে ফেলা যায় না, কিন্তু বিকৃত করা যায়।